আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমাদের বহুল কাঙ্ক্ষিত বলতে গেলে আসলে বহুল কাঙ্ক্ষিত হওয়ার কারণ হলো যে তোমাদের একমাত্র চাওয়া ছিল যে ভাইয়া আইসিটি ক্লাসগুলো খুব দ্রুত আপলোড দিন, আপনি তো অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন। আমি তোমাদের সিকিউ এমসিকিউর সব অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছিলাম, শুধু আপলোডের অপেক্ষাই ছিল। আলহামদুলিল্লাহ রেকর্ড মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা প্রথম চ্যাপ্টার দিয়ে মেইনলি তোমাদের এই ভিডিওটা দিয়ে আপলোড হবে, যার ফলে আমরা আসাম এই প্রথম চ্যাপ্টারটা থেকে শুরু করে পঞ্চম চ্যাপ্টার অবধি 5টা চ্যাপ্টার এত গুছানোভাবে তোমার ভাইয়া শেষ করে দিছে। আমি তো আগেই বলছিলাম যে তোমাদের জুবাইর ভাইয়া সব কিছু কমপ্লিট করে দিবে, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সব ক্লাসগুলো রেকর্ড হচ্ছে এবং এডিটে কাজগুলো কমপ্লিট হলেই তারপর এক এক করে আপলোড হয়ে যাবে। তো এই ক্লাসগুলো বেশি বড় হবে না, আমরা জাস্ট এমনভাবে পড়াবো যে সেটা হলো যে প্রথমত সিকিউ, প্রথমত আমরা অ্যানালাইসিস করা টপিকগুলোর উপর কোনগুলো আসলে ইম্পর্টেন্ট সেটা আমরা বলে দিয়ে সেই টপিকগুলোর উপর আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো যাতে আমাদের সিকিউটা কমপ্লিট হয়। তারপরে আমরা ওই কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো অতি সহজে। ঠিক আছে জোয়ার, এই যে এই চ্যাপ্টারটার মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে একটু দেখাই দিলে। সো চ্যাপ্টার ওয়ানে বেসিক্যালি আমাদের Q3 বলতে হচ্ছে তোমার নাম্বারের কোশ্চেন হচ্ছে এগুলো বেশি রিপিট হয়েছে। ক্রায়ো সার্জারি মোস্ট ইম্পর্টেন্ট, তারপর ভার্চুয়াল রিয়ালিটি, তারপর বায়োমেট্রিক্স, এভাবে করে রোবোটিক্স পর্যন্ত টপিকগুলো বেশি আসছে আর কি। এগুলোই আসছে বেসিক্যালি, এর বাইরে তেমন আসে না কোশ্চেন। এখানে কি সবগুলো কি টপিক পড়া লাগবে? না, এখানে বেসিক্যালি তোমার ক্রমানুসারে ইম্পর্টেন্স দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রায়ো সার্জারি অনেকবার আসছে, ভিআর এর পরে তারপর আসছে, তারপর বায়োমেট্রিক্স কয়েকভাবে আসছে, তোমার রেটিনা স্ক্যান, তারপর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড টেকনোলজি বেশি ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে। মানে এই 4-5টা পড়লে উপরে 4-5টা পড়লে হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তারপরে Q4 মানে নাম্বারের ক্ষেত্রে এটাও সেম, বায়োমেট্রিক্সটা হচ্ছে এখানে বেশি আসছে। ভিআর, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটু বেশি পড়তে হবে, কারণ এটা একটু থিওরিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। আর রোবোটিক্স বা ক্রায়োসার্জারিটা তোমার এটা পড়তেই হবে বেসিক্যালি। মানে ক্রায়োসার্জারিটা দেখা যাচ্ছে যে তোমার সব জায়গায় আসতেছে, মানে খুবই কমন আসতেছে। এখানে তোমার সিমিলার টপিকে যে রিপিট হয়েছে, কিন্তু এক্সট্রা করে বায়োইনফরমেটিক্স জিনিসটা তোমার শুধুমাত্র নাম্বারই দেখছি, মানে নাম্বার তেমনটা আসে নাই। আচ্ছা, তো বায়োমেট্রিক্সের বেসিক্যালি এই দুটোই বায়োমেট্রিক্স, তো এটা একটু আলাদা করে দিয়েছি কারণ এটা তোমার পার্টিকুলার রেটিনাসকে নিয়ে আসছিল। সো বায়োমেট্রিক্স আন্ডারই পড়তেছে, এটাও বায়োমেট্রিক্স আন্ডারই পড়তেছে। মানে আলটিমেটলি 3-4টা টপিকের মধ্যে হ্যাঁ, মোটামুটি টপিকের মধ্যেই সব মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। 3-4টা টপিক তুমি যদি ভাইয়ের সাথে ভালো হতো, মানে ক্লাসের পরে তো ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের সিকিউ এমসিকিউ এবং বেসিক এবং বাকি সবকিছু ইনশাআল্লাহ। তো চলো ক্লাসটা শেষ করি। ওকে ওকে সো ফার্স্টে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। সো ক্রায়োসার্জারি হচ্ছে তোমার একটা সার্জারি ব্যবস্থা আর কি, বেসিক্যালি বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যেখানে কোনো ধরনের ব্লিডিং ছাড়া, রক্তপাত ছাড়া চিকিৎসাটা কমপ্লিট করা যায়। সেখানে কীরকম ব্যাপারটা, ধরো এখানে কোন ধরনের মানে ক্যান্সারের ক্ষেত্রে বেসিক্যালি এটা মোস্টলি মানে কি বলবো ইউজফুল হচ্ছে বা চালু চালু আছে। তো লাইকলি অনেকের স্কিনের উপর কোনো ধরনের ডিজিজ হলে, তো সেটা দেখা যায় যে মানে খুবই লো টেম্পারেচার, -41°C থেকে -196°C লিকুইড নাইট্রোজেন বা ক্রায়োজেনিক গ্যাস আর কি। ক্রায়োজেনিক গ্যাসটা বলতে থেকে এই টার্মটা ইম্পর্টেন্ট, যে ক্রায়োজেনিক গ্যাস এইটা স্প্রে করলে ওই জায়গাটা তোমার কি হয়, ওই জায়গাটা তোমার মানে সেলগুলো মারা যায়, ডেড হয়ে যায় আর কি। এইখানকার যে সেলগুলো ডেড হয়ে যায়, ডেড হওয়ার ফলে ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায়, ডেড হয়ে যায়, এবং ওইখানে তোমার নতুন নতুন সেলগুলো মানে ইয়া শুরু করে, এরকম কালো হয়ে যায়, তখন ডেড সেল হয়ে কালো হয়ে যায়, এবং ওই ডেড প্লেসটায় নতুন তোমার টিস্যু বা সেলগুলো গ্রো করা শুরু করে, এবং যার ফলে যেটা হয় যে এটা পড়ে যায়, এবং পড়ে গিয়ে মানে স্কিনটা আর কি ক্লিয়ার হয়ে যায়। সো দিস ইজ হাউ সার্জারি ওয়ার্কস। নট এক্স্যাক্টলি এরকম না, বাট তুমি একটা আইডিয়া পেয়েছো যেভাবে এটা কাজ করে মোস্ট কেসেস। স্ট্যান্ডার্ড হচ্ছে এটাই। এরপরে আসি ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল আমরা সবাই বুঝি, এই জিনিসটা আসলে বোঝানোর কিছু নাই। তারপর দেখো যে বেসিক্যালি আমাদের যে একটা আমরা গিয়ারের নাম শুনছি, তারপরে অ্যাপলের যে অ্যাপলের ভিশন প্রো, অ্যাপল ভিশন প্রো একটা টেকনোলজি, এটা 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 হচ্ছে তোমার ভিআর গিয়ার, এটা তোমার অকুলাসের স্যামসাংয়ের ভিআর সরি, এটা অ্যাপল ভিশন প্রো না। তো আলটিমেটলি সবার মানে ফাংশন সেমই বেসিক্যালি। তোমার একটা 3D একটা এনভায়রনমেন্ট নিয়ে যাবে, যেখানে তুমি অ্যাকচুয়ালি বিলং করতে পারো, তুমি দেখতে পারবে, হাঁটতে পারবা, কোনো কিছু মানে হয়তো সাউন্ড শুনতে পারবে। এখন হয়তো ফিল করার মতো টেকনোলজি এখন আসে নাই, বাট ওটা তুমি আসলে মানে ধরুন বিভিন্ন ধরনের ডিভাইস আছে যেটা আসলে ওগুলোও পসিবল, লাইক গেম খেলা যায়, ফ্রি ফায়ার খেলা যায়। সো এরকম মানে একটা মানুষ রিয়ালিটিতে বা খুব ভালো খারাপ অবস্থায় আছে, কিন্তু সে আসলে ওইরকম ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট দিয়ে কোনো একটা তার সুখের জগৎ থাকতে পারে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির বেসিক কনসেপ্ট বেসিক্যালি।
তারপরে আসলে এটার সংজ্ঞা যদি বলতে চাই যে ভার্চুয়াল রিয়েলিটি হলো যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক কৃত্রিম পরিবেশ যে উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে একটা বাস্তব পরিবেশ মনে হয়। ওকে, সো হার্ডওয়্যার কোনটা? হার্ডওয়্যার হচ্ছে যে ভিআর গেট হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার কোনটা? বেসিক্যালি যে 3D এনভায়রনমেন্ট ওটা বেসিক্যালি সফটওয়্যার বলতে পারো। আচ্ছা, এরপরে আসি বায়োমেট্রিক্সে। বায়োমেট্রিক্সের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। তো বায়োমেট্রিক্সের ব্যাপারটা কীরকম, যে ধরো যে আমাদের ফিজিক্যাল কিছু মানে ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো আমাদেরকে ইউনিক করে তোলে। তো বায়োমেট্রিক্সের বেসিক্যালি দুই ধরনের মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বলতে দুই ধরনের ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে আমাদের ধরো ফিঙ্গারপ্রিন্ট, ভয়েস রিকগনিশন না, তোমার ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আইরিশ স্ক্যান, যেগুলো হচ্ছে আমাদের মানে কাইন্ড অফ কনস্ট্যান্ট, আমরা চেঞ্জ করতে পারি না। আর কিছু হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন, যেগুলো দেখেও মানুষকে বোঝা যায়, আইডেন্টিফাই করা যায়। যেমন ধরো যে টাইপিং স্পিড বা মানে ন্যাচারাল টাইপিং স্পিড, বা ধরো যে তোমার ভয়েস রিকগনিশন, এগুলো হচ্ছে তোমার মানে বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্যাটার্ন। সো এগুলো হচ্ছে তোমার সবগুলোই বায়োমেট্রিক্সের আন্ডারেই পড়ে। তো এগুলো বেসিক্যালি অথেন্টিকেশনে ব্যবহার করা হয়, মোস্টলি অথেন্টিকেশন বা এই অথেন্টিকেশনের ক্ষেত্রে মোস্টলি ইউজ করা হয় সিকিউরিটির ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসি যে মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য। দৈহিক গঠন কোনগুলো? ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান, এগুলো হচ্ছে দৈহিক গঠন। আর আচরণগত বৈশিষ্ট্য কোনগুলো? লাইক টাইপিং স্পিড, তারপর হচ্ছে কী বলবো যে ভয়েস রিকগনিশন হচ্ছে তোমার আচরণগত বৈশিষ্ট্য। পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না। বৈশিষ্ট্য ভিন্নতার কারণে বায়োমেট্রিক্স প্রোগ্রামে দুই রকম, যেটা আমরা মাত্র বলে আসছি, বেসিক্যালি আচরণগত আর দৈহিক গঠনের ভিত্তিতে এটা পার্থক্য করা হয়। এরপরে আসি আমরা ন্যানো টেকনোলজি। সো ন্যানো টেকনোলজি বেসিক্যালি বলতে বোঝায় তো এরপর আসছে ন্যানো টেকনোলজি। সো ন্যানো টেকনোলজি তোমার বেসিক্যালি যে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কোনো বেসিক্যালি কোনো বস্তু তৈরি করা, বা ওই বস্তু ওই রকম মানে কী বলবো সাইজের কোনো একটা বস্তুতে কোনো কিছু মানে কোনো ওইগুলা দিয়ে কোনো কিছু তৈরি করা, বা কোনো কিছু থেকে ওই এরকম সাইজের কোনো বস্তু তৈরি করা, মানে কী বলবো যে ক্রিয়েশন বা ডিস্ট্রাকশন দুইটাই ন্যানো টেকনোলজি। ফর এক্সাম্পল আরও ক্লিয়ারলি বোঝাই যে ধরো যে এরকম যদি হয় যে কোনো বড় একটা মানে কিছু একটা বড় একটা কিছু, যেখানে আমরা ব্রেক ডাউন করতে করতে একদম 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে নিয়ে এসে আমরা তো ওটাকে মানে কী বলবো যে স্টিল ইউজেবল করে রাখছি। সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আবার এরকম হয় যে ধরো যে 1 থেকে 100 ন্যানোমিটারের ছোটো ছোটো জিনিস দিয়ে আমরা অনেক বড় কিছু ক্রিয়েট করে ফেলছি। জিনিসটা ছোটো ছোটো জিনিসগুলো ফাংশনাল, বড় জিনিসটা ফাংশনাল। ফর এক্সাম্পল ধরো যে আইসি, এই যে নেটওয়ার্ক তোমার প্রসেসর আছে না, একটা প্রসেসর কিন্তু তোমার মিলিয়ন আইসি দ্বারা গঠিত। সো আইসি যে ইন্টিগ্রেটেড সার্কিট ছোটো ছোটো একদম, ওগুলো তোমার আসলে একদম ন্যানোমিটার স্কেলার হয়। সো ওগুলো হচ্ছে তোমার এটা কিন্তু ন্যানো টেকনোলজি অনাদার এক্সাম্পল, যে ছোটো ছোটো জিনিস দিয়ে আমরা বড় কিছু করে ফেলছি, যেটা কিনা উইদিন 1 থেকে 100 ন্যানোমিটার সাইজের মধ্যে আর কি। তো এরপর আমরা আরও ডিপে যাবো, যে এখানে ফর এক্সাম্পল দেখো 10⁻⁹ মিটারকে ন্যানোমিটার বলে। ন্যানোমিটার তো আমরা জানি, মেজারমেন্টটা জানি। এবং বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে। এই আকৃতির কোনো কিছুকে তৈরি করা হলে তাকে সাধারণত ন্যানো পার্টিকেল বলে। তো এখন আসলে বুঝতে পারছো এই বইয়ের ভাষাটায়। ওকে, এরপর আমরা আসি, সেটা হচ্ছে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এরপর আমরা আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি কোনো একটা ধরো যে কোনো একটা ডিএনএ স্ট্রাকচার বা জিন স্ট্রাকচার থেকে আমরা যখন দেখো যে জীবদের জিনোমকে প্রয়োজনে সাজিয়ে বা একাধিক জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জিন কোষ সৃষ্টি করার প্রকৌশল মানে কৌশল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন দেখো এখান থেকে দেখো যে আমাদের জিন যে স্ট্রাকচারটা, ডিএনএ স্ট্রাকচারটা এখানে চেঞ্জ করা হচ্ছে, বা অন্য জায়গা থেকে একটা নিয়ে এসে রিপ্লেস করা হচ্ছে। তো এই যে সিস্টেমটা, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা নতুন জীবকোষ সৃষ্টির কৌশল। উচ্চ ফলনশীল জাতের ধান, তারপর ধরো যে এরকম উচ্চ ফলনশীল জাতের ধানের কী বলবো যে জিন থেকে তারপরে তোমার অন্য জিনিসের সাথে কী বলবো ইঞ্জিনিয়ারিং করে বেসিক্যালি তোমার অন্যান্য যে উচ্চ ফলনশীল জাতের শস্য করা হয়। তো এরকম এটা তোমার প্রাণীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মৎস্য সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে ধরো যে ইকোলি ব্যাকটেরিয়া, এখান থেকে যেমন যে বা ইনসুলিন তৈরি করা হয়েছে, এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা আউটপুট। তারপর তোমার ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আউটপুট। ধরো বিভিন্ন ধরনের চিকিৎসার ওষুধ আবিষ্কার করা হয়ে থাকে, যেমন ক্যান্সার ট্রিটমেন্টও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই করা হয়ে থাকে। তারপর ধরো যে তোমার ধরো বামনত্ব রোধ নামে একটা বামনত্ব যে একটা ডিজিজ, এটা রোধ করার যে ট্রিটমেন্ট, এটা তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই মানে পসিবল হয়েছে আর কি। ওকে, তো এরপরে আমরা আসি বায়োইনফরমেটিক্স। সো বায়োইনফরমেটিক্স বেসিক্যালি একটা ফিল্ড যেখানে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ধরো যে বায়োমেট্রিক্স, এই যে ফিল্ডগুলো, এখানকার যে ডেটা ক্যালকুলেশন, এখানের যে মানে কী বলবো ডেটা অ্যানালাইসিস, ক্যালকুলেশন, তারপর তোমার
সো বায়োইনফরমেটিক্স এমন একটা ফিল্ড যেখানে তোমার বেসিক্যালি যেটা বলতেছে আমার কি যে তোমার বায়োলজিক্যাল যে ফিল্ডটা ওটার সাথে তোমার কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো মার্চ করে এমন একটা নতুন ফিল্ড তৈরি করা হয়েছে যেখানে তোমার এই যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োমেট্রিক্সের যে মানে প্রযুক্তিগুলো আছে এগুলোকে হেল্প করার জন্য ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেকশন, তারপর এটার ভিতরে যে প্যাটার্নটা বের করা, যে অ্যানালাইসিসগুলো করতে হয় আমাদেরকে, সেই বেসিক্যালি বায়োইনফরমেটিক্স এই ফিল্ডে সাহায্যে করা হয়। বেসিক্যালি ধরো যে একটা প্রোটিন সিকোয়েন্স, যে ধরো প্রোটিন স্ট্রাকচার গঠন, তারপরে এখান থেকে স্ট্রাকচার থেকে অ্যানালাইজ করে কোনো কিছু একটা প্যাটার্ন বের করা। তো এইগুলো বেসিক্যালি বায়োইনফরমেটিক্সের কাজ, এবং বায়োইনফরমেটিক্সের যারা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে এই ফিল্ডে বেসিক্যালি কাজ করে, যে তোমার ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা ম্যাথমেটিক্যাল ফিল্ডের সাথে তোমার বায়োলজিক্যাল যে ফিল্ডটা ভিতরে যে মার্চ করা, এই মার্চ করা থাকে তোমার এই বায়োইনফরমেটিক্স ফিল্ডটা, এবং এই বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার বেসিক্যালি এই দুইটা ফিল্ডের মার্চ করে থাকে। সো এটা গেল। এরপর আসতেছে যে বায়োইনফরমেটিক্স, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থবিজ্ঞানের সাহায্যে একটা বিষয়। মূলত এই বিষয়টা জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ, যে ডেটা সংগ্রহ, কালেকশন, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়া করে ব্যাখ্যা করার জন্য। তারপর সাধারণত নিচে 4টি ভিন্ন ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে: আণবিক জীববিদ্যা, মেডিসিন, তারপর হচ্ছে ডেটাবেস, প্রোগ্রাম, গাণিতিক পরিসংখ্যান। এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি 4টা স্ট্রাকচার বা 4টা কী বলো যে শাখার সাহায্যে বায়োইনফরমেটিক্স ফিল্ডটা কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছ তোমরা এগুলো। সো এরপর আসতেছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সবাই জানি। বেসিক্যালি চ্যাটজিপিটি ইজ দ্য কী বলবো যে মোস্ট ফেমাস সোর্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জেমিনি আছে, ক্লডে আছে, অনেকে আছে, ডিপসিক আছে। তো এগুলো এক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি কী, ধরো যে বেসিক্যালি লজিকের সাহায্যে আমাদের কী বলবো যে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে ও মানে অ্যানালাইজ করে প্যাটার্ন বোঝা ট্রাই করে লজিকের সাহায্যে সে বুঝে যে আমাদের রিকোয়ারমেন্টটা বোঝা ট্রাই করে। তখন কি হয় যে আমরা কোনো কিছু বললে সে ওই প্যাটার্নটার সাথে মিলায় আমরা দেখা যায় আমরা আসলে কী চাচ্ছি, তখন সে একদম একটা পারফেক্ট আউটপুট দিতে পারে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি এটাই বিশাল একটা তোমার মানে ইফেল স্ট্রাকচার বলতে পারে, একটা বিশাল লজিক স্ট্রাকচার আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওইরকম মানে নতুন কিছু যে এরকম না, মানে এক্সিস্টিং কিছুই আরও কী বলবো যে অর্গানাইজড ওয়েতে। ওকে, এরপর আসে আমরা ভয়েস রিকগনিশন আলাদা করে রাখার কোনো রিজন নেই, বাট এইখানে তোমার এরকম কয়েকটা কোশ্চেনে ভয়েস রিকগনিশন থেকে কোশ্চেন আসে বারবার, স্পেসিফিক্যালি ভয়েস রিকগনিশন থেকে। তো এটা অ্যাকচুয়ালি বায়োমেট্রিক্সের একটা পার্ট, তোমার আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা বেসিক্যালি ভয়েস রিকগনিশন। সো এইটাই অ্যাকচুয়ালি তোমার বায়োমেট্রিক্সের একটা মানে সাব পার্ট, কিন্তু তুমি এটাকে আলাদা করে পড়তে পারো যে মানুষের ভয়েসের যে মানে এখানে যেহেতু বিহেভিয়ার প্যাটার্নটা এই কারণে বলা হয়েছে যে তোমার আমাদের ভয়েসের যে রেগুলার প্যাটার্ন, আমাদের ভয়েসের যে টোনালিটি, পিচ, এইসব ব্যাপারগুলো কম্পিউটার ডিটেক্ট করতে পারে। একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে আমরা কিন্তু অলওয়েজ কী বলবো যে আমাদের কথা বলি আমরা, তো আমরা কিন্তু একজনের ভয়েস বুঝতে পারি যে মানে সে ব্যক্তিটা কে। সো ওইরকম যেহেতু একটা প্যাটার্ন আমরা মেনটেন করতেছি মানে রাখতেছি আমাদের ভয়েসের মধ্যে, সুতরাং ভয়েস ওটাকে ডিটেক্ট করে আমার কম্পিউটার কিন্তু আমার যে রিকগনিশন প্যাটার্নটা, অথেন্টিকেশন প্যাটার্নটা ডেভেলপ করে থাকে আর কি। সেগুলো সবাই আমরা বুঝি। রোবোটিক্স, তো রোবোটিক্স বলতে এমন না যে আমরা অলওয়েজ যেটা বুঝি যে একটা রোবট একটা মানুষের মতো দেখতে, একটা এলিয়েনের মতো দেখতে একটা স্ট্রাকচার থাকবে, দেখতে মানুষের মতো, হাঁটাচলা করতে হবে মানুষের মতো। নট লাইক দ্যাট। রোবোটিক্স কিন্তু ওরকম হইতে হবে এরকম কোনো নেসেসিটি নাই। ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রি রোবট কিন্তু অলরেডি খুব বেশি মাত্রায় কমন। আমরা ভাবে থেকে যে রোবোটিক জিনিসটা অথবা এখনও মানে তোমার সুপার স্পেশাল কিছু বা ধরো যে এখনও অথবা হাইপোথেটিক্যাল কিছু না, ওরকম কিন্তু এখনও না। রোবোটিক্স কিন্তু বর্তমানে লিটারালি ফিল্ড লেভেলে চলে আসছে এবং খুব অনেক দিন ধরে চলে আসছে এবং খুব ভালো মতোই কাজ করে যাচ্ছে এবং মানুষকে রিপ্লেস করে ফেলতেছে ইনফ্যাক্ট। ফর এক্সাম্পল ধরো যে তুমি যদি কোনো একটা ইউটিউবে কোনো একটা ফ্যাক্টরির মানে কী দেখবা যে প্রোডাকশন প্রসেস দেখো, ফর এক্সাম্পল চকলেট ফ্যাক্টরির যে প্রোডাকশন প্রসেস তুমি দেখে থাকো, দেখবা যে ওখানে প্যাকেজ ওরা কিন্তু সব কিছু অটোমেটেড হয়, ওখানে কিন্তু মানুষের কোনো রিকোয়ারমেন্টই নাই। লিটারালি তুমি দেখবা যে মানে চকলেটের স্ট্রাকচার করা, চকলেটের কাটা, চকলেটটা একদম মিক্স করে মানে একদম পুরো মানে ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে চকলেটটা বানানো পর্যন্ত, মানে বানানো থেকে শুরু করে তোমার কাটা প্যাকেটিং পর্যন্ত সব কিছু পর্যন্ত কিন্তু সব মেশিন অটোমেটিক হচ্ছে এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি রোবটস। এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রোবটস এবং ইন্ডাস্ট্রিয়াল রোবটস কিন্তু চায়নাতে মানে প্রচুর ম্যাসিভ আকারে ইউজ করা হচ্ছে। সো এটা একটা খুব কমন ব্যাপার এবং বর্তমানে শিল্প থেকে মানে ইন্ডাস্ট্রি ফিল্ড আসলে পুরাটাই রোবোটিক স্ট্যান্ডার্ডে চলে আসে ধীরে ধীরে এবং এমন দেখবা যে ওয়ার জোন যেটা যুদ্ধক্ষেত্র ওটা কিন্তু রোবোটিক স্ট্যান্ডার্ডে চলে আসে। যেমন ফর এক্সাম্পল আর্মেনিয়া এবং আজারবাইজান যে যুদ্ধটা হলো ওখানে দেখবে কিন্তু প্রচুর ড্রোন টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি মানে রোবোটিক্সের উপর দিয়ে কিন্তু মানে বেশিরভাগ যুদ্ধ চলে গেছে বলতে গেলে। সো এরকম অনেক ব্যাপার স্যাপার সামনে আরও আমরা দেখতে পারবো। ওকে, তারপর আসতেছে আমাদের সিকিউগুলো চলে আসতেছে। তো সিকিউয়ের আমরা প্রথম সিকিউরটা দেখি যে এখানে ই লার্নিং কি। আচ্ছা, সো তারপরে কানেক্টিভিটি বিশ্বকামের মূল চালিকা শক্তি, এগুলো আমরা বুঝি যে কানেক্টিভিটি দিয়ে আসলে বেসিক্যালি যে মানে আমাদের ফাস্টার লাইফ অ্যান্ড কী বলবো কমিউনিকেশন এবং আমাদের যে ডাটা কী বলবো ইনফরমেশন ট্রান্সফার ফাস্ট হচ্ছে। সো এইসব দিয়ে আমরা বেসিক্যালি এখন ওয়ার্ল্ডটা চলতেছে এইভাবে। সো এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। নকশা প্রণয়ন প্রকৌশলী কোন ব্যবহারিত প্রযুক্তি ব্যাখ্যা দেখো। বাংলাদেশ পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তালমেল চলতে গেলে বিশ্বব্যাংক কারখানা স্থাপন করার পরিকল্পনা করছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং অপারেটর সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ সম্পন্ন করা হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলী কোন কৃত্রিম সিমুলেটর পরিবেশ তৈরি করে কারখানাটি ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। নকশা প্রণয়নের প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তির নাম কি ব্যাখ্যা করো। সো কি বলবো, যে সিমুলেটেড পরিবেশ তৈরি করছে, একটা অল্টারনেট পরিবেশ, মানে রিয়ালিটি তৈরি করছে একটা, তাই না, ভার্চুয়াল একটা রিয়ালিটি তৈরি করছে, বুঝতে পারছো? এরকম যখন পরিবেশ বা নতুন একটা এরকম জগতের কথা বলবে, তখন সে বুঝে নেবে যে ভার্চুয়াল রিয়ালিটির কথা বলা হয়েছে। তখন ভার্চুয়াল রিয়ালিটি একদম পুরো ফাটা দেবে লিটারেলি। তোমরা এটা অলরেডি জানো যে ভার্চুয়াল রিয়ালিটি কি, কম্পিউটার কি বলবো, যে কম্পিউটার সিমুলেটেড সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটার ব্যবহারে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করা হয়ে থাকে। সো এটা ব্যাখ্যা করে থাকবো জিনিসটা আসলে একটা অল্টারনেট রিয়ালিটি, জিনিসটা মানে ফিল করায় যে অ্যাকচুয়ালি হয়তো বা আমরা এখন এক্সিস্ট করতেছি, কিন্তু আসলে আমরা ওখানে এক্সিস্ট করতেছি না, ওটা পুরোপুরি একটা কম্পিউটারের ত্রিমাত্রিক সিমুলেশন। এরপরে ঘ নাম্বার আসে, উদ্দীপকের উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তি শ্রম বাজারের উপরে কীরূপ প্রভাব ফেলবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বর্তমানে এটা অ্যাকচুয়ালি খুবই মানে অ্যালার্মিং একটা কোশ্চেন, নট জাস্ট পরীক্ষার জন্য, তোমার লাইফে এটা খুব মানে একটা সিরিয়াস ইফেক্ট ফেলতেছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা। যে ধরো যে এখানে কী বলছে, যে পোশাক শিল্পে যে প্রযুক্তির কথা বলা হয়েছে শ্রম বাজারের উপর কীরূপ প্রভাব ফেলবে। এখানে দেখো মানুষের সহায়তা ছাড়াই কাজটা করতেছে। আলটিমেটলি আমাদের এখানে কি পয়েন্টটা কি, আমাদের এখানে কি পয়েন্ট হচ্ছে তোমার এটা মানুষের সহায়তা ছাড়াই। সো মানুষের সহায়তা যখন লাগবে না, তখন কিন্তু মানুষ লাগবে না, তোমার জব মার্কেটে মানুষের কোনো প্রয়োজন থাকবে না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। এবং এটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যেখানে আমাদের লেবার মার্কেটটা সবচেয়ে বড়, আমাদের লেবারের উপর বেশি বেস করে কিন্তু আমাদের বেসিক্যালি গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা আছে। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এরকম হয়ে যায় যেখানে লেবার লাগবেই না, সেটা আমাদের দেশের জন্য আসলে খুব মানে চিন্তার বিষয়। সো এটা আমাদের বর্তমান শ্রম বাজারে এসে নেগেটিভ প্রভাবই ফেলবে, কারণ অনেক মানুষ আনএমপ্লয়েড হয়ে যাবে। আর বাংলাদেশের যেহেতু একটা বিশাল জিডিপি আসছে তোমার গার্মেন্টস সেক্টর থেকে, সুতরাং বাংলাদেশের জিডিপির কিন্তু একটা ব্যাড ইফেক্ট ফেলবে জিনিসটা। সো ওভারঅল কিন্তু আমাদের আবার তো খারাপ দৃষ্টি মানে খারাপই দেখতেছি। আর অনেক মানে পজিটিভ সাইডও আছে, যেমন ফর এক্সাম্পল তোমার আরও মানে কী বল প্রোডাকশন কস্ট আরও কমে যাবে, কারণ অফকোর্স লেবারের কস্টের কারণ কি, তোমার একটা লেবারকে যেরকম তোমার স্যালারি দেওয়া লাগে বা তার যেরকম মানে পরিবেশ লাগে, একটা মেশিন যেরকম লাগবে না, তারপর হচ্ছে তোমার ইফিসিয়েন্সি আর বেড়ে যাবে, কারণ কি একটা মেশিন যে পরিমাণ প্রডিউস করতে পারে একটা লেবার কিন্তু সেরকম প্রডিউস করতে পারে না। আর লেবারের তোমার ছুটি লাগে, লেবারের ভুল হতে পারে, কিন্তু একটা মেশিনে কিন্তু খুব কম ক্ষেত্রেই ভুল হবে, একটা লেবারের মতো অত বেশি ভুল হবে না, বা ভুল হলে এটা খুব তাড়াতাড়ি রিপ্লেস করে মানে ফিক্স করে ফেলা যাবে। এটা একটা লেবারের ক্ষেত্রে অনেক বেশি টাইম কনজিউমিং, প্লাস একটা লেবারের ছুটি প্রয়োজন হয় বা সে অসুস্থ হয়ে যেতে পারে, একটা মেশিনের ক্ষেত্রে এরকম প্রবলেম নাই। সো এটা হচ্ছে তোমার পজিটিভ সাইড। এটা কিন্তু এটা মোস্টলি দেখা যাবে যে যারা ওনার বা যারা হচ্ছে শিল্প কারখানার মালিক তার এন্ড থেকে। কিন্তু আমাদের মতো যারা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির আমরা যারা বাস করি বা যারা এখানে জব সেক্টরে আসি, তাদের জন্য কিন্তু নেগেটিভ সাইডে আমরা আনএমপ্লয়মেন্ট অনেক বেশি দেখবো, প্লাস হচ্ছে তোমার বাংলাদেশের জিডিপির উপর একটা ব্যাড এফেক্ট ফেলবে জিনিসটা, এটাও আমরা দেখে থাকবো। সো এবার ওভারঅল আমরা প্রো অ্যান্ড কন দুটো লিখে দিব আমরা এখানে। তারপর আসছে আমাদের সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন দেখতেছি যে ভার্চুয়াল রিয়ালিটি কি, আমরা অলরেডি জানি ভার্চুয়াল রিয়ালিটি কি। ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুচযুক্ত নল ব্যবহার করা হয় কেন। ওকে, সো যেটা বলতেছিলাম যে ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুচযুক্ত নল ব্যবহার করা হয় কেন, কারণ হচ্ছে তোমার মানে ক্রায়োসার্জারির কাজ হচ্ছে পুরো স্পেসিফিকভাবে যেইখানে তোমার প্রবলেমটা হয়েছে ঠিক ওইখানে ট্রিটমেন্টটা করা। ওইখানে মানে কোনো যদি একটা মানে ফিজিক্যালি যদি কোনো একটা মানে কোনো ডিফেক্ট হয় বা কোনো একটা যদি মানে কী বলবো যে টিউমার বা ওরকম কিছু ধ্বংস করতে হয়, এক্স্যাক্টলি যাতে ওইখানেই যাতে জিনিস ট্রিটমেন্টটা যায় বা ওখানে যে জিনিসটা ধ্বংস করে দেয়, অন্য কোনো আশেপাশে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না করে, এটাই বেসিক্যালি ক্রায়োসার্জারির উদ্দেশ্য। সুতরাং এই কারণে যত সম্ভব সূক্ষ্ম সুযুক্ত নল ব্যবহার করা হয়, মানে বেশি প্রিসিশনের জন্য বেসিক্যালি, বা হ্যাঁ প্রিসিশন বা এফিসিয়েন্সির জন্য। উদ্দীপকের নিহত গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক ধরনের যন্ত্র আবিষ্কার করছে যা একই সময় অগ্নি নির্বাপন এবং উদ্ধার কার্যে সহায়তা করবে। তো উদ্দীপকের নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তির ব্যাখ্যা করে কীভাবে করা হয়, ডিএনএ পরীক্ষা। আমরা দেখি বায়োমেট্রিক্স কী করা হয়, মানুষের যে ফিজিক্যাল, এখানে কী হয়, এখানে ফিজিক্যাল প্যাটার্ন দিয়ে করা হয়েছে। ধরো যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ফিঙ্গারপ্রিন্ট ওয়ান কাইন্ড অফ মানে কী বলবো যে আইডেন্টিফিকেশন প্যাটার্ন ছিল। তারপর তোমার মানে ফিজিক্যাল যে স্ট্রাকচার ওখান থেকে যদি মানে নিয়ে নাও, তাহলে কি ফিঙ্গারপ্রিন্ট আছে, আইরিস স্ক্যান আছে, তো এরকম ডিএনএ টেস্টিং আছে। তো এগুলোর মাধ্যমে তোমার কিন্তু কী বলা হয় মানুষের শনাক্ত করা যায়। তো এটা হচ্ছে তোমার বায়োমেট্রিক্সের ওই পার্টটা। তাহলে যদি ঘ নাম্বারে আসি, উদ্দীপকের রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এটা খুবই এটা তুমি ইজিলি পারবা, কারণ কি এটা কী বলছে, জাস্ট অগ্নিসংযোগে অগ্নি নির্বাপনে হেল্প করবে এবং উদ্ধার কার্যে সহায়তা করবে। এটা কিন্তু আমরা অনেকটা রোবোটিক্সের সাথে কানেক্টেড না। খেয়াল করে দেখো যে রোবোটিক্স আমাদের এই টার্মটা আমাদের বইয়ের চ্যাপ্টার কিন্তু এমনভাবেই লেখা আছে যে এটা কিন্তু রিস্কি কাজ। তারপর ধরো যে অনেক বেশি মানে কী বলবো টায়ারসাম কাজ, অনেক বেশি পরিশ্রমের কাজ, এইসব ক্ষেত্রে কিন্তু রোবোটিক্স ব্যবহার করা হয়।
সো এই ক্ষেত্রে কিন্তু ওরকম একটা সিনারিও, তোমার কিন্তু শ্রমিক কিন্তু অগ্নিসংযোগে উদ্ধার কাজ খুব রিস্কি একটা কাজ না কিন্তু। সো এই কাজের কিন্তু মানে একটা মানুষের যাওয়া খুবই রিস্কি এবং তার মানে মারা যাওয়ার খুব সম্ভাবনা থাকে বা তার আহত সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু রোবট পাঠানো উচিত, এরকম কনসেপ্ট বইয়ে দেওয়া হয়েছে। সো এইখান থেকে আমাদের সাথে রোবোটিক্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সো আমরা এখানে রোবোটিক্স জিনিসটা মানে ব্যাখ্যা করে দেবো এবং রোবোটিক্সের কনসেপ্ট থেকে আমরা বিশ্লেষণ করবো যে এই জিনিসটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা কীভাবে সম্ভব। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি বেসিক্যালি হচ্ছে তোমার একটা ফর এক্সাম্পল ধরো যে আমরা নিজেরাই ইউজ করি এগুলো। ধরো যে আমরা মাইক্রোসফট অফিস, এটা কিন্তু আমরা দেখা যায় যে অনেকেই ক্র্যাক করে ইউজ করি। সো দেখা যায় অ্যাক্টিভেশন চাই, তখন আমরা ক্র্যাক ফাইল দিয়ে আবার করি। তারপর ধরো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এগুলো যখন ইউজ করি তখন দেখা যাবে যে মেজরিটি সব আমরা এটা ক্র্যাক করে ইউজ করি, অনেকেই ইউজ করি। মানে ধরো ফর এক্সাম্পল আমি একসময় ইউজ করতাম। তারপর হচ্ছে তোমার এই যে ক্র্যাক করা বা তোমার কি বলবো যে পাইরেসি করা, মানে পাইরেসি করা বলতে এটাই বোঝায় যে তুমি সফটওয়্যারটা কিনো না টাকা দিয়ে, না কিনে তুমি ধরো যে কোনো একটা থার্ড পার্টি সার্ভার যেমন টরেন্ট থেকে নামাইছো বা ফর এক্সাম্পল, এগুলো হচ্ছে তোমার সফটওয়্যার পাইরেসি। এরপর আসছে তোমার কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি দিয়ে কী ব্যাখ্যা করো? ভয়েস রিকগনিশন আমরা অলরেডি বলে আসছি। তারপরে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, ত্বক ক্যান্সার মানে স্কিন ক্যান্সার আক্রান্ত একটা রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা ওয়ার্ডটা দেখে আমরা বুঝে গেছি এটা ক্রায়োসার্জারি আসবে। সো চিকিৎসার পূর্বে তিনি একটা সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। সিমুলেটেড অপারেশন মানে কি? সিমুলেটেড মানে কি? ভার্চুয়াল রিয়ালিটি। সব কিছু সিমুলেটেড মানে ভার্চুয়াল রিয়ালিটি, মানে অল্টারনেটিভ, যেটা কিনা রিয়ালিটি না। ওকে, সো এখানে আসছে তোমার ক্রায়োসার্জারি। পরবর্তী কোশ্চেন আসছে কি? ভার্চুয়াল রিয়ালিটি। এটা শিক্ষা, গবেষণা, ব্যবসা বাণিজ্য ব্যবহার করা হয়। শিক্ষাকে কেন ব্যবহার করা হয়? আমরা জানি যে ধরো যে পাইলট প্রশিক্ষণ বা এরকম অনেক ধরনের রিস্কের প্রশিক্ষণ আছে, যেখানে তোমার ট্রেন আপে অনেক বেশি খরচ হয়, প্লাস হচ্ছে তোমার মানে রিস্কের সম্ভাবনা থাকে। একটা প্লেন ক্র্যাশ করা মানে তোমার একটা মানুষের নিশ্চিত মৃত্যু ইন মোস্ট কেসেস, এবং মিলিয়ন ডলারের ফাইন্যান্সিয়াল ড্যামেজ। তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি হেল্প নিতেই হয়। আচ্ছা, এরপর আসতেছি আমরা ওকে, এই কথা আমার রিপিট হয়ে গেছে। আচ্ছা, এই কোশ্চেনে বেসিক্যালি সেম, দুই বোর্ডে সেম কোশ্চেন আসছে তোমার রোবোটিক্স আর ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে জাস্ট কোশ্চেনে চেঞ্জ আসছে। তারপর আসো যে ন্যানো টেকনোলজিকে আমরা অলরেডি জেনে আসছি। ন্যানো টেকনোলজি কি? অতিরিক্ত রক্তকরণ ছাড়া অপারেশন, ক্রায়োসার্জারি, উদ্দীপকে উল্লেখিত ডিভাইস তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। কম্পিউটার মানে কি? একটা হার্ড ডিস্ক কিনে, হার্ড ডিস্কটা আকারে খুব ছোট কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। কিন্তু নিয়ে বন্ধুর প্রিন্সকে হার্ড ডিস্ক দেখানোর জন্য অফিসে গেলেন। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মচারীগণ একটি যন্ত্রের দিকে তাকালে অফিসের দরজা খুলে যাচ্ছে। তাকালেই মানে কি? তাকালেই মানে তার রেটিনা স্ক্যান করে ফেলতেছে ইনস্ট্যান্টলি। সো এটা ক্রায়োসার্জারি। এবং উদ্দীপকে উল্লেখিত ডিভাইস তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। বলছে কি ছোট মানে কি? আমরা দেখছি যে ছোট জিনিস মানে ধরো যে ছোট জিনিসের মধ্যে অনেক বড় কিছু কম্প্রেস করে দেওয়া হয়েছে না? অনেক বেশি স্টোরেজ কিন্তু অনেক বড় হওয়ার কথা, কিন্তু জিনিসটাকে কম্প্রেস করে ছোটো করে ফেলাইছে। ছোটো করে একটা ছোটো জিনিসের মধ্যে নিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল এসডি কার্ড কিন্তু 2 টেরাবাইটের এসডি কার্ডও কিন্তু আছে, আরও বেশি থাকতে পারে। সো 2 টেরাবাইটের এসডি কার্ড যেগুলো, মানে এসডি কার্ডের সাইজ ছিল একটু মেমোরি কার্ডের সাইজ একটুখানি যেটা আর কি। তো ওইটুকুর মধ্যে 2 টেরাবাইট জায়গা আছে, বুঝতে পারতেছো? মানে 2 টেরাবাইট জায়গা তুমি যদি হার্ড ডিস্কে চিন্তা করো, মানে আজ থেকে 10-15 বছর আগে, তখন দেখবো যে মানে বিশাল সাইজ, মানে ম্যাসিভ আকার। সো ওইটাকে তুমি যদি এতখানি কম্প্রেস করে নিয়ে আসো মানে কি? ওই বড় জিনিসটাকে তোমার ছোটো করে নিয়ে আসতে হয়েছে না? তো অনেক জিনিস তোমার ন্যানো পর্যায়ে চলে গেছে, বুঝতে পারছো? এটা কিন্তু আসলে ন্যানো টেকনোলজির কথা বলা হয়েছে, বুঝতে পারছো? মানে এখানে কিন্তু আসলে ন্যানো টেকনোলজি দিকে ইঙ্গিত করা হয়েছে, যে কম্প্রেস করে ছোটো করে ফেলা হয়েছে। তোমার বইয়ে কিন্তু ছোটো করার কনসেপ্ট তেমন নাই, জাস্ট চ্যাপ্টার কিন্তু একটাই আছে, ন্যানো টেকনোলজি। সো যখন দেখবো যে ছোটো করে ফেলা হয়েছে, কম্প্রেস করে ফেলা হয়েছে, এইগুলো বলতেছে, আমরা তোমাকে বোঝাচ্ছি ওই টপিকটার উপর তোমার মানে পয়েন্ট করতে আসছে, তখন তুমি ন্যানো টেকনোলজি এক্সপ্লেন করে দিবা। এরপর আসতে আমরা অলরেডি বুঝে গেছি জিনিসটা কি, তোমার রেটিনা স্ক্যান কি? বায়োমেট্রিক্সের একটা পার্ট জাস্ট। সো আমরা বায়োমেট্রিক্স এক্সপ্লেন করবো, তারপর রেটিনা স্ক্যান এক্সপ্লেন করবো। বায়োমেট্রিক্স দুইটা পার্ট, ওটা ফিজিক্যাল পার্ট, একটা হচ্ছে বিহেভিয়ারাল পার্ট। আমরা ফিজিক্যাল পার্টে গিয়ে যাই, তারপর রেটিনা স্ক্যান এক্সপ্লেন করে ফেলবো আর কি। তারপর আমাদের 6 নম্বর কোশ্চেন আসি। রোবোটিক্সকে আমরা জানি খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তোমার উদ্দীপক উল্লেখিত চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। এটাও আমরা জানি ক্রায়োসার্জারি। আমাদের এই যে রক্তপাতহীন দেখেই বোঝা যাচ্ছে যে ক্রায়োসার্জারি। আবার সিমুলেটর আছে, নিশ্চয়ই এটা সিমুলেটর হবে। প্রত্যেক জীবনে উদ্দীপক উল্লেখিত পরিবেশের উপর বিশ্লেষণ করো। কী পরিবেশ? ন্যূনতম ধকল সহিষ্ণু ব্যাখ্যা অভিজ্ঞতা লাভের জন্য একটা সিমুলেটেড পরিবেশে অপারেশন প্রক্রিয়া শেখালেন। সো এই অপারেশন প্রক্রিয়াটা কোথায় শিখেছে? সিমুলেটেড পরিবেশ মানে কি? ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি আমাদের পার্সোনাল লাইফে, প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে কীরকম মানে কীরকম প্রভাব ফেলে এটা বিশ্লেষণ করতে বলছে। সো আমরা ভার্চুয়াল রিয়ালিটির যে আমাদের ডে টু ডে লাইফে কীরকম প্রভাব ফেলতে পারে এটা আমরা বিশ্লেষণ করে দিব।
উল্লেখিত পরিবেশ বলতে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো যে মহাকাশ অভিযান কি, মহাকাশ অভিযান আচ্ছা, তারপরে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো। ন্যানো টেকনোলজির কথা বলা হয়েছে। ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা, আর বড় আকারের জিনিস থেকে ব্রেক করে ওখান থেকে ক্ষুদ্র আকারের জিনিস তৈরি করা, এই দুটোই আসলে ন্যানো টেকনোলজি। সো বুঝতে পারছো? উদ্দীপকের দৃশ্যকল্প একে কী হয়েছে দেখো যে কাটা ছেঁড়া ছাড়াই আর কিছু বলার দরকার নেই, তোমার ক্রায়োসার্জারি ব্যাখ্যা করে দেবো আমরা। 2 নম্বরে আসো যে প্রযুক্তি ব্যবহার করে তার খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে বিশ্লেষণপূর্বক মতামত দাও। সো এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা একটু আগে দেখে আসছি যে উচ্চ ফলনশীল জাত থেকে কী বলবো যে অন্যান্য জাতগুলোকেও মডিফাই করে ওগুলোকে উচ্চ ফলনশীল করে ফেলা যাচ্ছে। সো উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন, মানে কি আলটিমেটলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্যাল মডিফিকেশন এগুলো নিয়ে সে কাজ করছে। সো আমরা ওটাকে এক্সপ্লেনেশন করে দিব। এরপরে আমাদের এমসিকিউতে আসি আমরা। সো টেলিপ্রোজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ওকে, যেখানে ছিলাম আর কি। সো একটা ভুল হয়েছে, সরি। টেলিপ্রোজেন্সের প্রয়োগ ক্ষেত্র কি, এখানে আসলে টেলিপ্রোজেন্স না, এটা একটা টাইপিং মিস্টেক আছে এখানে। এটা তোমার টেলিপ্রেজেন্স হবে বেসিক্যালি। সো টেলিপ্রেজেন্স ওয়ার্ড শুনে বুঝতে পারছো জিনিসটা প্রেজেন্সের কোনো একটা, আবার টেলি মানে কি, মানে ফার্দার কোনো একটা প্লেস থেকে তুমি প্রেজেন্ট থাকা ট্রাই করতেছো, মানে কি জিনিসটা বুঝতে পারছো। ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি টেলিপ্রেজেন্স মানে তুমি যেখানে প্রেজেন্ট নাই কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পড়ার মাধ্যমে তুমি মনে করতে পারবা বা তুমি সেখানে প্রেজেন্ট আসো, এরকম একটা মানে কনসেপ্ট আর কি। সো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি মানে কি, হেড মাউন্টেড ডিসপ্লে। আমরা যে অ্যাপল ভিশন প্রো দেখেছি ওটা কিন্তু মাথায় কিন্তু মানে বেল্ট দিয়ে পেঁথে পড়তে হয়। তারপর ধর যে গুগলের যে জিআর ভিআর, তারপর অকুলাসের যে ভিআর হেডসেট, এগুলো কিন্তু বেসিক্যালি সব হেড মাউন্টেড ডিসপ্লে। তো এইচএমডি মানে কি, হেড মাউন্টেড ডিসপ্লে। সো এটা কোনটা নির্দেশ করে? অফকোর্স ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি কোন নির্দেশ করে? আচ্ছা, ও বিশেষ চশমা, হ্যাঁ বিশেষ চশমাকে নির্দেশ করে। আচ্ছা, কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? সো অফকোর্স ত্রিমাত্রিক সিমুলেশন, হ্যান্ড জমিতে ব্যবহার করা হয় না, এটা তোমার বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়, দ্বিমাত্রিকও হয় না, আর বায়োলজিক্যাল এটাও তো হয় না। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি করা হয়? অফকোর্স ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। তারপর আমরা যদি পরে ইয়াতে যাই, দেখো এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? মহাশূন্য অভিযান করা সম্ভব নিরাপদে। তারপর হচ্ছে সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া সম্ভব, পরিবেশের সাথে কোনো সম্পর্কই নেই। সো পরিবেশ সুরক্ষাটা কোনো অপশনে না। তারপর ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, অফকোর্স প্রশিক্ষণ শিক্ষা সব ক্ষেত্রেই রয়েছে। পরবর্তী আমরা যাই, সেখানে দেখবো যে রাইয়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখান থেকে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। রোগী ছাড়াই যখন গ্রহণ করতেছে, তার মানে কি কৃত্রিম পরিবেশ মানে কি? পরিবেশ আসলে কি বললাম যে পরিবেশ আসলে মানে কি, কৃত্রিম পরিবেশ মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। সো আমরা বুঝতে পারতেছি কোশ্চেন থেকে যেটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। উক্ত পদ্ধতি বাস্তবায়নের জন্য প্রয়োজন কম্পিউটার সিমুলেশন প্রয়োজন, ত্রিমাত্রিক ইমেজ প্রয়োজন, অ্যাকচুয়েটার প্রয়োজন নাই। অ্যাকচুয়েটার জিনিসটা কি? অ্যাকচুয়েটার বেসিক্যালি রোবোটিক্সের একটা টার্ম। এই জিনিসটা কীরকম? ধরো যে কোনো একটা লজিকটাকে ফিজিক্যাল কোনো একটা রূপান্তর করাই বেসিক্যালি অ্যাকচুয়েটারের কাজ। ফর এক্সাম্পল ধরো যে রোবোটিক হ্যান্ড দেখছো না আমাদের, মানে একটা মানুষের হাত কীরকম থাকে, মানুষের হাত মনে করি এরকম একটা হাতের শেপ আছে। তো হাতের শেপের মধ্যে এই কবজি মুভ করতে পারি আমরা, কোনোই মুভ করতে পারি আমরা, তাই না? তারপরে আঙ্গুলগুলো তো মুভ করতে পারি আমরা। এই প্রত্যেকটা জয়েন্টে যে মুভমেন্ট পসিবল হতেছে না, এগুলো অ্যাকচুয়েটারের কারণে পসিবল হচ্ছে। তো বেসিক্যালি ওখানে কী করে যে আমাদের যে লজিকগুলোকে ফিজিক্যাল একটা মুভমেন্টে কনভার্ট করে ফেলে অ্যাকচুয়েটার। সো এখান থেকে বেসিক্যালি রোবোটিক্সের মানে কী বলবো যে রোবোটিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাকচুয়েটার। সো আমরা পরবর্তী আসলে বুঝতে পারবো। দেখো এখানে মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি কোনটি? সো চিন্তাভাবনা মানে কি মানুষের ইন্টেলিজেন্স। সো যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? HTML না, এটা ওয়েবসাইট বানাতে ব্যবহৃত হয়। পাইথন এআই মডেল তৈরিতে ব্যবহৃত হয়, মডেল ট্রেন করতে ব্যবহৃত হয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? প্রোলগ জিনিসটা কি? প্রোলগ হচ্ছে তোমার বেসিক্যালি প্রোগ্রামিং ইন লজিকের শর্ট ফর্ম হচ্ছে প্রোলগ। সো বেসিক্যালি মানে আমরা যে বর্তমান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, কোবল বল যাই বলো, এখানে কী হয় আমরা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিয়ে থাকি না। প্রোলগ কিন্তু এরকম না। প্রোলগ বেসিক্যালি তোমাকে ডেটা দিয়ে থাকে এবং ওরা একটা মানে কোনটা সত্য এটা বলে দেয়। সো তারপর হচ্ছে তোমার মানে এআইটা নিজে থেকে বুঝে নেয় ডাটা থেকে যে মানে অ্যাকচুয়াল প্যাটার্নটা বুঝে নেয় ডাটা থেকে। তো তখন এটাকে পরবর্তীতে কোশ্চেন করলে সে কোশ্চেন করে ট্রেন করা হয়। যাই হোক, ওটা আমরা না যাই, বেসিক্যালি আমরা প্রোলগ হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক। আচ্ছা, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলে? অফকোর্স আমরা বুঝতে পারছি যে নিউরাল নেটওয়ার্ক বলে জিনিসটাকে। আচ্ছা, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? মেশিন লার্নিং। সবচেয়ে সফল ক্ষেত্র কেন বলা হয়েছে জিনিসটাকে? কারণ মেশিন লার্নিং করতে অ্যাকচুয়ালি কী দরকার? ম্যাসিভ পরিমাণ ডাটা দরকার আমাদের, এবং প্রচুর পরিমাণ ডাটাগুলোকে ট্রেন করা দরকার, যাতে মেশিনকে লার্ন করার জন্য কী করতে হবে? ওই ডাটাগুলো নিয়ে মেশিনকে ট্রেন করতে হবে, তাই না? সো এই জন্য যে পরিমাণ ডাটা দরকার, বর্তমানে কিন্তু পুরো ডাটা ড্রিভেন একটা ওয়ার্ল্ড, প্রচুর পরিমাণ ডাটা এখন সব জায়গায় আছে।
ডাটা খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে। সো এই কারণে তারপর তোমার বর্তমানে যে হাই পাওয়ারফুল প্রসেসরগুলো আছে, তো এইসব কারণে তোমার ডাটা কালেকশন এবং ডাটা প্রসেসিংগুলো অ্যানালাইসিসগুলো খুব সহজ হয়ে গেছে। এই কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্রে মেশিন লার্নিং হয়ে গেছে। এরপরে যাই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটা? কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র সবগুলাই মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এটাকে এনএলপি বলে। ওকে, তারপর রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? রোবট গঠনে 3টা নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। সো বেসিক্যালি সেটা হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক, তারপর হচ্ছে বিশেষ যান্ত্রিক গঠন, রোবটের একটা যান্ত্রিক গঠন দেওয়া লাগে এবং প্রোগ্রামিং করে লজিক তাকে দেওয়া লাগে, এবং তার পাওয়ার সাপ্লাই, অফকোর্স তাকে পাওয়ার সাপ্লাই না দিলে সে কাজ করতে পারবে না, তাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, এবং সেটা বিভিন্ন হতে পারে, ব্যাটারি সাহায্য হতে পারে বা যে পাওয়ার সাপ্লাই সাথে কানেক্ট করে দেওয়া যেতে পারে। তো কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? অফকোর্স পুরা 360 ডিগ্রি ঘোরানো যাবে। ফর এক্সাম্পল আমাদের যে সিসিটিভি অনেকগুলো আছে যে অটোমেটিক 360 ডিগ্রি ঘুরে থাকে, ওগুলো একটা কাইন্ড অফ রোবট বলতে পারো। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? অফকোর্স রোবোটিক্স, যেটা আমরা করতে পারি না, রোবট করতে পারে। এরপর আসি, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটার ব্যবহার করা হয়? রোবোটিক্স, অফকোর্স রোবট ব্যবহার করা হয় বাসাবাড়ি গৃহস্থালী কাজে, হ্যাঁ। পরিকল্পনা প্রণয়নে না, কারণ রোবট কি চিন্তা করতে পারে? রোবট এখন চিন্তা করতে পারে না। রোবটের মাথায় যদি তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করে দাও, দ্যাটস দ্য ডিফারেন্ট কনসেপ্ট, বাট আমাদের যে সিলেবাস, এখানে রোবটের চিন্তা করার ক্যাপাবিলিটি নাই। সো আমাদের খনির অভ্যন্তরীণ কাজে হ্যাঁ ফিজিক্যাল লেবার সবই রোবট করতে পারে, আর পরিকল্পনা প্রণয়ন এখানে তোমার থিঙ্কিং প্রয়োজন, থট প্রসেস রোবট এখনও নাই। এরপর আসি, রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হার্ডওয়্যার প্রযোজ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোবোটিক্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি প্রযোজ্য, হ্যাঁ হতে পারে। নতুন গবেষণার প্রযোজনা প্রযোজ্য না, এটা তো অবশ্যই প্রযোজ্য না। সো জিনিসটা কেটে দেওয়া সব জায়গা থেকে, সো তোমার এটাই থাকে, এক্সিস্ট করে। ওকে, সো আরিশার বাবা গৃহস্থালী কাজে সহায়তা করতে সক্ষম এমন একটি যন্ত্র তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্নাসহ নানা ধরনের কাজ সহায়তা করে থাকে। উদ্দীপকের যন্ত্রটি নিয়ন্ত্রণের মাধ্যম কোনটি? প্রসেসর, নিয়ন্ত্রণের মাধ্যম। খেয়াল করছো, মানে চালানোর মাধ্যম, পাওয়ার সিস্টেম কি প্লাস চালায়। বৈদ্যুতিক মোটর কিন্তু জাস্ট একটা পার্ট অফ দ্য ইস বডি, কিন্তু ইলেকট্রনিক সার্কিটও জাস্ট ওর বডির কী বলবো কনস্ট্রাকশন একটা পার্ট। কিন্তু নিয়ন্ত্রণ মানে কি? তুমি একটা অর্ডার দিবা, সে অর্ডারটাকে মানবে। এটা করতে গিয়ে অর্ডারটাকে প্রসেস করতে হবে না, এই জন্য প্রসেসর দরকার। বুঝতে পারছো? এই জিনিসটা একটু বুঝতে হবে, জিনিসটা কী বুঝাইছে। কোন কোন ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার রয়েছে? সামরিক ক্ষেত্রে আছে, চিকিৎসা ক্ষেত্রে আছে, ম্যানুফ্যাকচার সব জায়গায় আছে। রোবোটিক্স সব জায়গায়, রোবটের ব্যবহার সব জায়গায় আছে। এরপরে আসি ক্রায়োসার্জারিতে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারিতে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। এরপর আসি আমরা, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? আমরা একটু আগে দেখে আসি, এটাকে -41 থেকে -166, এই নাম্বারটা আমরা একটু আগে সিকিউতে দেখে আসছিলাম। ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতি নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট, এটা আমরা দেখে আসছি, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার আছে। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা কোনটি? আর কিছু দেখেই বুঝতে পারতে জিনিসটা কি? ক্রায়োসার্জারি, শীতল তাপমাত্রা, অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু। ওকে, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কি? নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন বেসিক্যালি। আচ্ছা, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কোনটি? ক নাম্বার? আর্গন ব্যবহৃত হয়। এখানে কিন্তু নাইট্রোজেন আছে, খেয়াল করছো? এটা কিন্তু হবে না, লিকুইড নাইট্রোজেন। আচ্ছা, তারপরে আসি আমরা, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? তরল নাইট্রোজেন, অফকোর্স। তারপর তোমার তরল হাইড্রোজেন না, অক্সিজেন, ইয়েস। সো আমাদের 1 আর 3 আসছে, তরল হাইড্রোজেন আমাদের কোনো এলিমেন্ট না। ডাক্তার ফারহান শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুকে আচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রবেশ করে চিকিৎসা করেন। আচ্ছা, আচিল জিনিস, তোমাকে জিনিসটা দেখাইছিলাম ওখানে, ওটা বেসিক্যালি আচিলের ক্ষেত্রে একদম আচিলের এক্সাম্পলই ছিল বেসিক্যালি ওটা। সো ওই এক্সাম্পল দেখে তোমরা বুঝতে পারছো জিনিসটা আসলে ক্রায়োসার্জারি, এবং উনি অ্যাকচুয়ালি প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন যেহেতু, সো উনি ফিজিক্যালি ওখানে যান না, তাও দিয়ে থাকেন। তো উনি ভিডিও কনফারেন্স করতে পারেন, অফকোর্স উনি টেলিমেডিসিন করতে পারেন। ইমেলের মাধ্যমে অ্যাকচুয়ালি সরাসরি চিকিৎসা দেওয়া পসিবল না, কারণ ওখানে একটা ভিজুয়াল ব্যাপার থাকে, দেখতে হবে অনেক কিছু। সো ইমেলের মাধ্যমে সেটা পসিবল না। এরপরটা আসি, বন্ধু চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, ট্রু। কারণ যেখানে তারপর রোগীর ব্যথা কম হবে, অফকোর্স রোগীর ব্যথা কম হয়, কারণ এখানে আসলে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে না। সুস্থ হতে সময় অধিক লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য কি বলে কারেন্ট অপারেশন থেকে এটা আরও বেশি ফাস্ট কাজ করবে। আচ্ছা, বৈদ্যুতিক শক্তি ব্যবহার ব্যাপক ছিল কোন শিল্প বিপ্লবে? দ্বিতীয় শিল্প বিপ্লবে বেশি ছিল। পণ্যের ডিজাইন তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? সিএডি, পণ্যের ডিজাইন। ওকে, পরবর্তী যদি আমরা যাই, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? সো বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি আমরা এটাকে দেখে আসছি যে 2 ধরনের বৈশিষ্ট্য আছে, ফিজিক্যাল স্ট্রাকচার আছে, বিহেভিয়ার স্ট্রাকচার। সো অফকোর্স বায়োমেট্রিক্স আন্ডারে পড়ে, উই অলরেডি নো দ্যাট। বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয় কোনটি? ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার নাই, কৃত্রিম বুদ্ধিমত্তায় নাই, যোগাযোগ ক্ষেত্রে নাই।
আচ্ছা, ডিএনএ পর্যবেক্ষণে মানুষের শরীরের কোন উপাদানটি ব্যবহার করা হয়? মানুষের শরীরে রক্ত ব্যবহার করা হয়, রেটিনার মধ্যে নাই, এটার মধ্যে রেটিনা স্ক্যান করা হয়, কন্ট্রাস্টের মতো ডিএনএ নাই, মুখমণ্ডলের যে ফেসিয়াল স্ক্যান এটা তোমার 3D স্ক্যানিং এ ব্যবহার করা হয়, এটা ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহার করা হয় না। আচ্ছা, তারপরে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা সবগুলো দেখে বলেছে এটা বায়োমেট্রিক্সের ব্যবহৃত হয়। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? সুই সিম্পল, বায়োমেট্রিক্স। মোবাইল সিমে ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে মোবাইল সিমে রেজিস্ট্রেশন করে থাকি। তারপরে তোমার পরবর্তী কোশ্চেনে যাই, আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স হচ্ছে তোমার আচরণগত কিন্তু ফেস না, ফেস কিন্তু আমাদের আচরণের পার্ট না, এটা আমাদের ফিজিক্যাল প্যাটার্ন, ফিজিক্যাল স্ট্রাকচারের পার্ট। ভয়েস রিকগনিশন, এটা আমাদের আচরণিক বৈশিষ্ট্য। টাইপিং কিস্টো, এটা আমাদের আচরণিক বৈশিষ্ট্য, এটা আমরা অলরেডি ব্যাখ্যা করে আসছিলাম সিকিউ পার্টে। তারপরে বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র হলো তোমার অফকোর্স জিন ফাইন্ডিং, ই কমার্স এবং স্মার্ট কার্ড, এই দুই ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। জিন ফাইন্ডিং এটা আসলে না। আচ্ছা, ডক্টর রাশিদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্বাচন করেন যেখানে বুঝতে পারছে ঝুঁকিপূর্ণ কাজ, এইসব যন্ত্র রোবোটিক্স, চোখ বন্ধ করে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, কী প্রযুক্তি? গবেষণাগারে প্রবেশের জন্য একটা বিশেষ ডিভাইস দিকে তাকানোর পর, মানে কি রেটিনা স্ক্যান, এটা কী কী কারণে ব্যবহার হয়? তোমার খ নাম্বার মানে 1 আর 3 পাসপোর্টে ব্যবহার করা হয়, ভোটার নির্বাচনে ব্যবহার করা হয়, জন্ম নিবন্ধনে আসলে ব্যবহার করা হয় না। আচ্ছা, তারপরে আসি আমরা কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বায়োইনফরমেটিক্স। তারপরে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, বায়োইনফরমেটিক্স, মানে সবই বায়োইনফরমেটিক্স, টপিকটাই বায়োইনফরমেটিক্স। কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? রসায়ন বায়োইনফরমেটিক্স উপাদান, প্রোগ্রামিং উপাদান, ডেটাবেস উপাদান, গণিত প্রসঙ্গ উপাদান। আচ্ছা, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করার প্রযুক্তি করছে বায়োইনফরমেটিক্স। নিচে কোনটি জীববিজ্ঞানের অ্যালগরিদম, কী বলবো, ডেটাবেস, বায়োইনফরমেটিক্স সরি, ওকে, বায়োমেট্রিক্স না। ওকে, তারপরটা আসি, বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ, রোবট নিয়ন্ত্রণ, না এটা না। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনককে? জেনেটিক জনক হচ্ছে পল বার্গ। বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? পাট। ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে ব্যবহৃত করা হয় কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল শস্য উপাদানে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় তোমার ডিএনএ সজ্জা, বংশগতি, সাক্ষ্য শনাক্তকরণ ব্যবহার করা হয় না। তারপর আসতেছি তোমার জীবের নতুন জিনোম আবিষ্কার ব্যবহার করা হয়, বাণিজ্যিকভাবে ইনসুলিন করা হয়, ইকোলি ব্যাকটেরিয়ার মাধ্যমে করে শিফটটাকে ইকোলি। তারপর আসতেছে আমাদের মিস্টার এক্স গবেষণায় কোনো প্রযুক্তি ব্যবহার করা করেন? আচ্ছা, আমি এটা একটু দেখে আসি। মিস্টার এক্স তোমার তুলার উন্নত জাত উদ্ভাবন করার চেষ্টা করতেছেন। সো অফকোর্স এটা বায়োইনফরমেটিক্স বা কী বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা ইমপ্লিমেন্টেশন। মিস্টার এক্সের ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হ্রাস পাবে? না, হ্রাস পাবে না, বাড়বে আরও। জীব বিদ্যুতের বিরুদ্ধে সাধন হবে? হ্যাঁ। জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এটা একটা কন আর কি, ব্যাড সাইড। আচ্ছা, স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। ন্যানো পার্টিকেল আকৃতিগত 100 ন্যানোমিটার। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতি ব্যবহার করা হয়? 2টি পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ কি বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ভাইস ভার্সা দুইটাই। টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হয় কোনটিতে? টপ ডাউন হচ্ছে তোমার কি, ন্যানো টেকনোলজি। আচ্ছা, আর বটম আপ ওটাও কিন্তু ন্যানো টেকনোলজি পার্ট। সো সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয় তোমার ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? মলিকুলার ছোটো থেকে বড় জিনিস তৈরি করতেছো, সেটা কি? ন্যানো টেকনোলজি। ন্যানো বোঝায় কোনটি? -9। তারপর আসছে আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন নিয়ন্ত্রণ প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার -9। আচ্ছা, খাদ্যদ্রব্য প্যাকেজিংয়ের প্রলেপ তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি তৈরির জন্য হতে পারে কোনটি? সবগুলাই, 3টাই ন্যানো টেকনোলজি তৈরি করা পসিবল। ওকে, তারপর আরিয়া 10⁻⁻⁻ স্কেলে পণ্য নিয়ে গবেষণা করতেছে, তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম হলেও মজবুত, টেকসই। সুতরাং ডিভাইসটি কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? আমরা যে দেখেই বুঝছি ন্যানো টেকনোলজি। হাজিরার জন্য অফিসিয়াল একটা ডিভাইস হাতের আঙুলে ছাপ দিতে হয়। আচ্ছা, ডিভাইসের কথা কেন বলা হয়েছে? সো ডিভাইসটা হচ্ছে তোমার বায়োমেট্রিক্স। আর আরিয়ার গবেষণার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে ন্যানো টেকনোলজির গবেষণা সে করতেছে, সুতরাং সব জায়গায় তার পসিবল জিনিসটা। তারপরে আসি আমরা। আচ্ছা, তারপরে বেসিক্যালি শেষ হয়ে গেছে। সো এখানে আমাদের যেটা করতে হবে যে কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে, যে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, এগুলো কনসেপ্টগুলো যাতে না গুলাই ফেলে আমরা। যেমন ধরো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স আমি শর্ট লিখতেছি। আর বায়োইনফরমেটিক্স এই সাবজেক্ট, এটা একটা
গ্রোয়িং ফিল্ড বর্তমানে। আচ্ছা, তো এই তিনটা কনসেপ্ট কিন্তু সেম না, মানে অনেকে গোলায় ফেলতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বেসিক্যালি কোনো একটা মানে ধরো উচ্চ ফলনশীল কোনো একটা জাতের এনিথিং, ইট ক্যান বি ফসল, ইট ক্যান বি কোনো একটা কী বলবো যে ক্যাটেল, ধরো গরু হতে পারে, পোলট্রি হতে পারে। সো ওখান থেকে তুমি একটা মানে আরও একটা ভালো জাত উৎপাদন করতেছো। সো এই যে মানে কয়েকটা মানে কী বলবো যে কয়েকটা প্রজাতির ভালো বৈশিষ্ট্যতা নিয়ে তুমি আরেকটা বেটার প্রজাতি করতে চাচ্ছ যেটা আরও ভালো হবে। সো এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্যাল মডিফিকেশন করতেছো, মানে চেঞ্জ করতেছো। আর বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স তোমার কোনো একটা মানুষকে রিকগনাইজ করার জন্য, হয় তোমার বিহেভিয়ার প্যাটার্ন দিয়ে যেমন ভয়েস রিকগনিশন বা কিবোর্ড স্ট্রোকিং, অথবা তার রেটিনা স্ক্যান, তার হচ্ছে তোমার ডিএনএ টেস্টিং, অথবা তার কী বলবো যে আইরিস স্ক্যান, রেটিনা স্ক্যান, আচ্ছা আইরিস স্ক্যান, হ্যাঁ আইরিস স্ক্যান আলাদা, সেম না অফকোর্স। আর তারপর তোমার ফিঙ্গারপ্রিন্ট, সেগুলো হচ্ছে তোমার মানুষকে রিকগনাইজ করার জন্য, বায়োমেট্রিক্স রিকগনাইজ করার জন্য। আর বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে তোমার এই যে তুমি যাই করো না কেন, তোমার যে বায়োলজিক্যাল ফিল্ডের যে ডাটাগুলো আছে এগুলোর সাথে তোমার কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিকের যে মানে অ্যালগোরিদম মেথডগুলো আছে এগুলোকে কম্বাইন করে বেসিক্যালি ওইগুলোর সাহায্যে এগুলোকে আরও বেটার অ্যানালাইজ করা, এখান থেকে কোনো প্যাটার্ন বের করা, এখান থেকে আরও ফার্দার গবেষণা করা, কোনো ইনভেন্ট করা, এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের কাজ। বুঝতে পারছো? এখানে যে প্রোগ্রামিং এগুলো হচ্ছে এখানকার পার্ট। বুঝতে পারছো? সো আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং এটাই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার ওভারঅল কনসেপ্ট। সো এগুলো যদি পারা থাকো, তোমার এই চ্যাপ্টার নিয়ে আসলে কোনো ভয়ের কোনো কারণ নাই। চ্যাপ্টার এমনিও খুব সহজ, এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তোমার 100% না পারার কোনো রিজন নেই। অফকোর্স তোমরা পারবা, খুবই সহজে বোঝানোর ট্রাই করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।